আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমদাদুল হক, সহকারী শিক্ষক, ইসলামাবাদ নুরুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো ইনশাল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে জীবের বৃদ্ধি এবং বংশগতি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবের বৃদ্ধি এবং বংশগতি। জীবের বৃদ্ধি ও বংশগতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবের বৃদ্ধি, জীব বলতে আমরা কি বুঝি? যাদের জীবন আছে তারাই জীব, এবং প্রতিটি জীবের দেহই কোষ দ্বারা গঠিত। কোষ কি? তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। তা আমরা জীবের বৃদ্ধি এবং বংশগতি নিয়ে আলোচনার আগে আমরা যেটা জানবো, যে আমরা এই পাঠ শেষে কি জানতে পারবো। এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো যে কোষ বিভাজনের প্রকারভেদ, কোষ বিভাজনের মাধ্যমে জীবের দেহের বৃদ্ধি ব্যাখ্যা করতে পারবো, এবং জীবের বংশগতি ধারা রক্ষায় কোষ বিভাজনের কি ভূমিকা সেটাও ব্যাখ্যা করতে পারবো। তাই আমরা আসলে জানি যে জীবের বৃদ্ধি এবং বংশগতি আলোচনা করতে গেলে যে কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে, কোষের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। প্রথমতই জানবো কোষ বিভাজনটা কাকে বলে। এখন যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে এক বা একাধিক নতুন কোষ সৃষ্টি করে তাকেই বলা হয় কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে এক বা একাধিক অপত্য কোষ সৃষ্টি করে তাকেই বলা হয় কোষ বিভাজন। জীবদেহে সাধারণত 3 ধরনের কোষ বিভাজনের কথা আমরা জানতে পারি। কয় ধরনের কোষ বিভাজন? 3 ধরনের। তার এক প্রকার হচ্ছে, 1 নাম্বার হচ্ছে অ্যামাইটোসিস, 2 নম্বর মাইটোসিস, 3 নাম্বার মিয়োসিস। এই 3 ধরনের কোষ বিভাজনের কথা আমরা জানতে পারি। এখন আমরা এই 3 ধরনের 1 নাম্বার কোষ বিভাজন অ্যামাইটোসিস নিয়ে আলোচনা করব। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং কোন পদ্ধতিতে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা সংঘটিত হয়? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত এককোষী জীবে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা এককোষী জীবের ক্ষেত্রে ঘটে থাকে। এককোষী জীব কোনগুলো? যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীব। সেই ক্ষেত্রে আমরা যদি অ্যামাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা দিতে যাই তাহলে আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে যে প্রক্রিয়া বিভাজিত হয়ে বংশবৃদ্ধি করে তাকে বলা হয় অ্যামাইটোসিস। অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হয়
অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে আবার প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়, কেননা যে এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত এই দুটি অপত্য কোষের সৃষ্টি করে বলে এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা শুধু এককোষী জীবের ক্ষেত্রে হয়ে থাকে এবং এই এককোষী জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয়ে এরা বংশ বৃদ্ধি করে। এখন আমরা জানব যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। এই ধরনের কোষ বিভাজনের শুরুতেই নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময়ে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এই ধরনের বিভাজনে ওই মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় এবং এই সরাসরি বিভক্ত হওয়ার কারণেই কিন্তু এদেরকে কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে আমরা জানলাম যে কিভাবে হয়। প্রথমত নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করায় এবং মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং ওই একই সময়ে প্রায় সাইটোপ্লাজমও বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এইভাবেই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এরপরে আসি আমরা মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনটা সাধারণত উন্নত শ্রেণীর প্রাণীর এবং উদ্ভিদের দেহকোষে সংঘটিত হয়। মাইটোসিস কোষ বিভাজনটা সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে সংঘটিত হয়। এ প্রক্রিয়া মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হওয়ার ফলে সম আকৃতির, সমগুণ এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারি মাইটোসিসের কি, যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকেই বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। আর এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে উদ্ভিদ এবং প্রাণীর দৈর্ঘ্যে ও প্রস্থে কিন্তু বৃদ্ধি পায়। এই ধরনের বিভাজন দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যাও বৃদ্ধি ঘটে। আর এই বিভাজনের যে সকল বৈশিষ্ট্য আছে, মাইটোসিস কোষ বিভাজনের যে সকল বৈশিষ্ট্য, সেগুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে প্রথমে পাবো যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন। এখন যদি বলি দেহকোষ, কথাটা আসছে দেহকোষ। দেহকোষটা কি? দেহকোষ হচ্ছে আসলে যেসব কোষ দেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে। তাহলে দেহকোষ কাকে বলে? যেসব কোষ দেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠন করে তাকে বলা হয় দেহকোষ। আমি এই কথায় মাইটোসিসের বৈশিষ্ট্যের মধ্যে যে কথাটি বলেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি, সেই ক্ষেত্রে আমি দেহকোষের আলোচনা আসার প্রেক্ষিতে দেহকোষের সংজ্ঞাটা বললাম তোমাদের। এরপরে যে বৈশিষ্ট্য আসে যে এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হয় এবং মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষে বা সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। আর এই কারণে মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়ে থাকে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের আরেকটি নাম হচ্ছে কি? ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। কেন বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন? কেননা এই বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। মাতৃকোষেও যে কয়টা ক্রোমোজোম থাকে সৃষ্ট কোষেও ততগুলোই ক্রোমোজোম থাকে। আর এই কারণেই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক
বিভাজন। আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়ারও দুইটা নাম জানছি, যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে অন্য আরেকটি নামে ডাকা হয়, কি নামে? প্রত্যক্ষ কোষ বিভাজন। সেই ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনকে আরেকটি কোষ বিভাজন হিসেবে বলা হয়, সেটাকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। তাহলে আমরা জানলাম মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো। এখন আমরা জানবো যে মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে, উদ্ভিদ এবং প্রাণীর কোথায় ঘটে থাকে। আমরা আগেই জানছি যে বিভাজনটা প্রকৃত নিউক্লিয়ারযুক্ত জীবের দেহকোষে ঘটে। প্রকৃত নিউক্লিয়ারযুক্ত জীবের দেহকোষে সাধারণত এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে যে অংশে ঘটে সেটা হচ্ছে বর্ধনশীল অংশের ভাজক টিস্যু। উদ্ভিদের যে সকল অংশটা বর্ধনশীল, বৃদ্ধি পায়, সেই সকল অংশের যে ভাজক টিস্যু থাকে সেই সকল অংশে সাধারণত এদের বিভাজনটা দেখা যায়। যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজনটা দেখা যায়। এখন যেটা বললাম যে ভাজক টিস্যু, এই ক্ষেত্রে আসলে টিস্যু কাকে বলে, ভাজক টিস্যু কাকে বলে, এই কথাগুলো এসে যায়। যে টিস্যু যেটা জানি আমরা, যে কতগুলো কোষ যখন দলগতভাবে অবস্থান করে এবং একই ধরনের কাজ সম্পন্ন করে, তখন সেই দলবদ্ধ কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। কি বললাম আমি? যে কতগুলো কোষ যখন দলগতভাবে অবস্থান করে এবং একই ধরনের কাজ সম্পন্ন করে, তখন সেই দলবদ্ধ কোষগুচ্ছগুলোকে বলা হয় টিস্যু। আবার আরেকটা কথা বলছি যে ভাজক টিস্যু। এই ভাজক টিস্যু কাকে বলে? যেসব টিস্যু কোষের বিভাজন ক্ষমতা রয়েছে তাকেই বলা হয় ভাজক টিস্যু। তাহলে ক্লিয়ার? ভাজক টিস্যু কাকে বলে? যে সকল টিস্যু কোষের বিভাজন ক্ষমতা রয়েছে তাদেরকে বলা হয় ভাজক টিস্যু। তাহলে উদ্ভিদ কোষে মানে যে যে অংশে বর্ধন ঘটে, বৃদ্ধি ঘটে বা বিভাজন ঘটে, সেগুলো আমরা জানলাম যে বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে। আর প্রাণী দেহের সাধারণত দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় সাধারণত এই মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন হতে দেখা যায়। তাইলে উদ্ভিদ এবং প্রাণীর কোন কোন অংশে সাধারণত মাইটোসিস ঘটে, আমরা এই বিষয়টা জানলাম। এখন এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে বলব, যে কি পদ্ধতিতে মাইটোসিস কোষ বিভাজনটা সম্পন্ন হয়ে থাকে। এই মাইটোসিস কোষ বিভাজনটা সাধারণত দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়টা হচ্ছে আসলে নিউক্লিয়াসের বিভাজন, আর দ্বিতীয় পর্যায় হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। দুইটা পর্যায় কি কি? একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে দুইটি পর্যায় কি কি? ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কাকে বলা হয়? যে নিউক্লিয়াসের বিভাজনকে। আর সাইটোকাইনেসিস কাকে বলা হয়? সাইটোপ্লাজমের বিভাজনকেই সাইটোকাইনেসিস বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনটি যেহেতু একটি ধারাবাহিক পদ্ধতি, তাই প্রথমে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে এই ক্ষেত্রে আরেকটি কথা, সেটা হচ্ছে যে এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে। এই জন্যে যে একটা এই যে প্রস্তুতিমূলক যে অবস্থাটা, সে অবস্থাটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ইন্টারফেস। তাহলে ইন্টারফেস কাকে বলে আমরা জানবো, যে আসলে যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটিকে তার প্রস্তুতিমূলক কিছু কাজ সম্পন্ন করতে হয়, তার এই অবস্থাটাকেই বলা হয় ইন্টারফেস। তাহলে ইন্টারফেস হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের যে প্রস্তুতিমূলক অবস্থা, তাকেই বলা হয় ইন্টারফেস। তাইলে জানলাম যে মাইটোসিস কোষ বিভাজনটা দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। এই দুইটি পর্যায়ে আমরা জানলাম ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। কি এখন জানবো যে ক্যারিওকাইনেসিস কি, বা প্রথম পর্যায়ের যে বিভাজন পদ্ধতি সেটা কিভাবে সম্পন্ন হয়।
নিউক্লিয়াসটি একটি জটিল পরিবর্তনের মাধ্যমে এবং ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ক্যারিওকাইনেসিসটা সম্পন্ন হয় 5টি ধাপে, এবং ধাপগুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। 5টি ধাপ ধারাবাহিকভাবে, প্রথমত প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখন আমরা প্রথমত জানব যে প্রোফেজ ধাপটি কিভাবে সম্পন্ন হয়। প্রোফেজ এটি মাইটোসিস কোষ বিভাজনের একটি দীর্ঘস্থায়ী ধাপ। মাইটোসিস কোষ বিভাজনের প্রথম এবং দীর্ঘস্থায়ী ধাপটি হচ্ছে প্রোফেজ। এ ধাপে যে ঘটনাগুলো ঘটে তা আমি আলোচনা করব। সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে কোষের নিউক্লিয়াসটি আকারে বড় হয়। প্রোফেজ ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়। দ্বিতীয়ত হয় যে নিউক্লিয়াস থেকে পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকাগুলো ভেঙে যায় এবং কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এগুলোকেই বলা হয় ক্রোমোজোম। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে এবং এই ক্রোমাটিডগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে, যে বিন্দুটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তাহলে প্রোফেজ ধাপটি আমরা কি জানলাম? যে এটি মাইটোসিস কোষ বিভাজনের একটি সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, এবং এই ধাপে প্রথমত নিউক্লিয়াসটি আকারে বড় হয়। তারপর পানি বিয়োজনের ফলে, নিউক্লিয়াস থেকে পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকাগুলো ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়, যেগুলোকে বলা হয় ক্রোমোজোম। তারপর প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে, এবং এই ক্রোমাটিডগুলো যে বিন্দুতে যুক্ত থাকে সেই বিন্দুটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই হচ্ছে প্রোফেজ ধাপ। যেভাবে প্রোফেজ ধাপটি সম্পন্ন হয়, মানে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপটি যেভাবে সম্পন্ন হয়, এই ছিল। এরপর আমরা জানব প্রোমেটাফেজ ধাপ। প্রোমেটাফেজ ধাপটি তুলনামূলকভাবে বা অপেক্ষাকৃত একটি স্বল্পস্থায়ী ধাপ। এই ধাপের প্রথমেই নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার পর্দা মানে নিউক্লিয়াসের বাইরের যে আবরণী সেটা প্রায়, এবং নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভিতরে যে একটি স্বচ্ছ কালো বিন্দুর মতো দেখা যায়, সেটা প্রায় বিলুপ্ত হয়ে যায়। এবং এরপর কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে, যেগুলো মাকুর আকৃতি ধারণ করে। এই জন্য একে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তাহলে কি করে? প্রথমত হচ্ছে নিউক্লিয়ার পর্দায় নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। দ্বিতীয়ত কাজ হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে, এবং এই তন্তুগুলো মাকুর আকৃতির ন্যায় হয়। এই জন্য এগুলোকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। আর স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আর প্রাণীকোষের সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো যে রশ্মির আবির্ভাব ঘটে, সেগুলোকে বলা হয় অ্যাস্টার রশ্মি। এবং কোষের 2 বিপরীত মেরুতে পৌঁছতে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। এই স্পিন্ডল তন্তুগুলোই পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। এই ছিল মোটামুটি প্রোমেটাফেজ ধাপ। এরপর আছে মেটাফেজ। এ ধাপে এই যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে, মানে স্পিন্ডল যন্ত্রগুলো বিষুবীয় অঞ্চলে চলে আসে। ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের যে স্পিন্ডল যন্ত্র তৈরি হলো এই যে আগের ধাপে প্রোমেটাফেজ ধাপে, এই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে।
সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সবচেয়ে খাটো, মানে মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয় এবং এই ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এই 3টে পয়েন্ট মনে রাখলেই মেটাফেজ ধাপটা মনে থাকবে। কি হচ্ছে যে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এই ছিল মেটাফেজ ধাপ। আর অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার থাকে সেটা দুভাগে বিভক্ত হয়ে যায়। প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেকটি ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। তাহলে কি জানলাম যে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেকটি ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে এবং ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। তাইলে ক্রোমাটিডগুলো যখন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখনই তাদের সেই অবস্থাটাকে অপত্য ক্রোমোজোম বলে। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকুচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে যায়, অর্ধেক যায় দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি যে বর্ণমালা আছে, যেমন ভি, এল, জে অথবা আই ইত্যাদি আকৃতির হয়ে থাকে। তাহলে প্রথমত হচ্ছে যে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় অ্যানাফেজ ধাপের প্রথমেই। এর ফলে প্রত্যেকটি ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। দ্বিতীয়ত হচ্ছে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রতিটি ক্রোমাটিডকেই এক একটি অপত্য ক্রোমোজোম বলে তখন। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত যে তন্তুগুলো সেগুলো সংকুচনের ফলে অপত্য ক্রোমোজোমগুলোর অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে যেতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি, এল, জে অথবা আই ইত্যাদির আকৃতির হয়। এই হলো অ্যানাফেজ ধাপ। আর টেলোফেজ ধাপে এসে যা ঘটে সেটা হচ্ছে যে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে, দক্ষিণ মেরু এবং উত্তর মেরুতে এসে পৌঁছায়। এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস পুনঃ আবির্ভাব ঘটে, যেটা কোন ধাপে বিলুপ্ত হয়ে গিয়েছিল? আমরা দেখছি যে প্রোমেটাফেজ ধাপে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস। আবার সেটার পুনঃ আবির্ভাব ঘটে টেলোফেজ ধাপে আসে। নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস আবার আবির্ভাব ঘটে টেলোফেজ ধাপে আসে এবং প্রাণীকোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। যদি প্রাণীকোষ হয় সেটার উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে। আবার কি হয়, এগুলো সরু হয় এবং লম্বা হয়। আমরা দেখছিলাম সবচাইতে খাটো হয়, মোটা হয় মেটাফেজ ধাপে, কিন্তু টেলোফেজ ধাপে এগুলো আবার সরু হয় এবং লম্বা হয়। পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের পরিসমাপ্তি ঘটে। এই ছিল ক্যারিওকাইনেসিসের 5টি ধাপ সম্পর্কে বর্ণনা। তোমাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দেই আসলে যে ক্যারিওকাইনেসিস মানে মাইটোসিস কোষ বিভাজনটা দুইটি পর্যায়ে সংগঠিত হয় বা বিভাজিত হয়, দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। পর্যায় দুটি হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। আর এই ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয় 5টি ধাপে। সেই 5টি ধাপ হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, যেগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে আলোচনা করেছি। এবং টেলোফেজ ধাপে এসে কি হয়, ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। আর আরেকটি আছে সাইটোকাইনেসিস। এই নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস শেষ হওয়ার সাথে সাথেই সাইটোকাইনেসিসটা শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। টেলোফেজ ধাপের শেষের বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। তাহলে কি হয় যে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিসটা আসলে শুরু হয়ে যায়।
টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমে কিছু জালিকায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়, পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। আর এই কোষ প্লেটটাই পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর গঠন করে, ফলে একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। এইভাবেই মাইটোসিস কোষ বিভাজনের পরিসমাপ্তি ঘটে থাকে। আসলে প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়, আর কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে আমরা উপরোক্ত আলোচনা থেকে এটাই জানতে পারলাম যে উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয়, মানে উদ্ভিদ কোষে কি হয়, উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফায়ারিং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। উদ্ভিদ কোষে হয় কোষ প্লেট তৈরির মাধ্যমে সাইটোকাইনেসিস, এবং প্রাণী কোষে ফায়ারিং পদ্ধতিতে বা ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, এবং এই সাইটোকাইনেসিস সম্পন্ন হওয়ার সাথে সাথেই মাইটোসিস কোষ বিভাজনের পরিসমাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমার এই আলোচনায় আসলে